নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে আমরা আরেকটা ধামাকেদার ভিডিও নিয়ে আসতে চলেছি, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাতে অনেকের সমস্যা থাকে, তো সেই জন্য আজকে আমি একটা ওয়ান শট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো আজকে সেশনে আমরা কি শিখছি? অনুপাত সমানুপাত, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। অনুপাত ও সমানুপাত, ঠিক আছে। প্রথমে আমি একটা অনুপাত লিখছি, ধরো A:B, এটাকে ইস্টু সাইন বলা হয়। তো এখন কথা হচ্ছে এই একটা অনুপাতের প্রথম পদটিকে কি বলে? এখানে দুটো পদ আছে। প্রথম কথা, এখানে একটা পদ, এখানে একটা পদ। সামনের পদটিকে আমরা বলে থাকি পূর্বপদ, পূর্বপদ, ঠিক আছে। আর পরের পদটিকে বলা হয় উত্তরপদ। গুড, উত্তরপদ, ঠিক আছে। আচ্ছা, এবারে পূর্বপদ আর উত্তরপদ নিয়ে হচ্ছে একটা অনুপাত হচ্ছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যদি 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 ধরো এই পূর্বপদ উত্তর পদের থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা এই যে A:B কে বলবো গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। ওকে, আচ্ছা, যদি যদি A:B এর থেকে ছোট হয়ে যায় তাহলে A:B কে তখন বলবো লঘু অনুপাত। লঘু অনুপাত। তোমরা একটা কথা বলো না, যদি এই কেসটা হয়, এই কেসটা যদি ঘটে, তাহলে আমরা এই যে A/B মানে কি বলতে পারি? A/B একের থেকে বড় হবে না ছোট হবে? অবশ্যই একের থেকে বড় হবে। তাহলে সেক্ষেত্রে তাকে তো আমি গুরু অনুপাত বলতে পারি। আর যদি ধরো এই কেসটার কথা বলি, এই কেসটায় কি হচ্ছে? A/B লেস দ্যান 1, লেস দ্যান 1 হয়। কেন? কারণ এটা বি এর থেকে ছোট হয়। B এর থেকে ছোট হলে, অর্থাৎ উপরের পদটা যদি নিচের পদের থেকে ছোট হয়, তাহলে অবশ্যই সেটা ডেফিনিট মানে ওভারঅল যে ওভারঅল অনুপাত বা ওভারঅল যে ফ্র্যাকশনটা, ওভারঅল যে ভগ্নাংশটা, সেটা অবশ্যই একের থেকে ছোট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন তাহলে তোমরাই বলো, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরো 3:4 আছে, এটাকে আমি কি ধরনের অনুপাত বলবো? বা আমি যদি এখন 4:1 লিখি, সেটাকেই বা কি ধরনের অনুপাত বলবো? তাহলে 3:4 এর ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে পূর্ব পদটি রয়েছে সেটি উত্তর পদের থেকে কিন্তু ছোট আছে। তাহলে সেক্ষেত্রে আমি এটিকে কি ধরনের অনুপাত বলবো? লঘু অনুপাত বলবো। কি অনুপাত? লঘু অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে তুমি দেখো পূর্ব পদটি কিন্তু উত্তর পদের থেকে বড় আছে, তার মানে এটি বড় আছে, এটি ছোট আছে। ক্লিয়ার? তো সেই জন্য আমি একে বলবো গুরু অনুপাত, ঠিক আছে। গুরু অনুপাত। ক্লিয়ার? এটুকু তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। একটা লঘু অনুপাত, একটা গুরু অনুপাত। ওকে, তাহলে চলো আমরা নেক্সট একটা টপিক শিখি। সেটা কি? বিষয়টা হচ্ছে, এবার আমরা তো বুঝলাম যে পূর্বপদ উত্তর পদের থেকে যদি বড় হয় তাহলে গুরু অনুপাত, আর যদি পূর্বপদ উত্তর পদের থেকে ছোট হয় তাহলে লঘু অনুপাত। এইটুকু আমরা ক্লিয়ার বুঝে গেলাম। এখন কথা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত শিখব। মিশ্র অনুপাতটা কি জিনিস?
মিশ্র অনুপাত, এটা আমাদেরকে জানতে হবে মিশ্র অনুপাতটা কি জিনিস। তো মিশ্র অনুপাতের ক্ষেত্রে ধরো আমি দুটো অনুপাতকে কল্পনা করছি, একটা A:B দিচ্ছি আর একটা হচ্ছে C:D দিচ্ছি। তো দুটো এরকম অনুপাত আছে, আমি বললাম এই দুটি অনুপাতের এর মিশ্র অনুপাত বের করতে হবে। মিশ্র অনুপাত বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো কিছু না, এই যে অনুপাতটি তুমি দেখতে পাচ্ছ খুব ভালো করে বুঝবে, এই যে অনুপাতের পূর্বপদ আর এই অনুপাতের পূর্বপদকে গুণ করো, তাহলে গুণ করলে কি পাবো আমরা, A ইন্টু সি, ঠিক আছে, হয়ে গেল ইস্টু। এবারে এই অনুপাতের উত্তর পদের সাথে এই অনুপাতের উত্তর পদ গুণ করে দাও, তাহলে তুমি পাবে হচ্ছে B ইন্টু ডি, ঠিক আছে। তাহলে এই যে মিশ্র অনুপাত এটাকেই আমরা বলছি যে A ইন্টু সি ইস্টু বি ইন্টু ডি, ঠিক আছে, এটুকু তোমরা বুঝতে পারলে। তাহলে এখন একটা জাস্ট উদাহরণ দিয়ে দেখা যাক ব্যাপারটাকে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। চলো এইখানটায় আমরা উদাহরণটা দিই। ধরো তোমাকে বলেছে 2:5 ও 4:9 এর মিশ্র অনুপাত কি হবে, মিশ্র অনুপাত কি হবে, ঠিক আছে। আনসার কি বলেছিলাম, মিশ্র অনুপাতটি কি হবে, সিম্পল, এখানে দেখো এখানে 2 দেখতে পাচ্ছ, এখানে 2 দেখতে পাচ্ছ আর এখানে 4 দেখতে পাচ্ছ পূর্ব পথে, তাহলে 2 ইন্টু 4 ইস্টু এটা 5 ইন্টু 9, 5 ইন্টু 9, তাহলে এখান থেকে আমরা পেলাম 8:45। ক্লিয়ার, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে মিশ্র অনুপাত বিষয়টা কি জিনিস। তাহলে এবার নেক্সট পেজ যাই আমরা। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অনুপাতের, দেখো খুব বেশি কিছু বোঝার দরকার পড়ে না, তবে এবারে বেসিক কিছু টপিক বুঝিয়ে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে ধরো 4টে পদ রয়েছে, ধরো ABCD এরকম 4টে পদ রয়েছে। এবার এই 4টে পদ হচ্ছে দুটি কেস, মানে এই 4টে পদে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে সাম্যানুপাতে থাকতে পারে, সাম্যানুপাতে থাকতে পারে, অথবা বৈষম্যানুপাতে থাকতে পারে, তাহলে দুটো কেস হতে পারে। আচ্ছা, যদি ABCD সমানুপাত বা সাম্যানুপাত যে যেটা বলতে পারে, আমি লিখলাম সাম্যানুপাতে থাকলে তাহলে আমরা বলতে পারি যে এই যে A:B, এখানে দুটো এরকম ইস্টু দেবে, দিয়ে লিখবে C:D। কথাটা কি বোঝাতে চাইছে, A/B ইকুয়াল টু C/D। এই কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, ঠিক আছে। মানে A/B ইজ ইকুয়াল টু C/D, এটা বুঝতে পারলাম। এবার এখন কথা হচ্ছে দুটো কেস, আরেকটা কেস হচ্ছে যদি বৈষম্যানুপাতে থাকে, যদি ABCD বৈষম্যানুপাতে থাকে, তাহলে আমরা বলতে পারি যে A/B নট ইকুয়ালস টু C/D, এই কেসটা হবে। একদম সিম্পল জিনিস, আর কিছু না। তারপর নেক্সট আমরা জানবো হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে ধরো A,B, C, D ক্রমিক সমানুপাতে থাকলে, খুব ভালো টপিক এটা একটা, ক্রমিক সমানুপাতে থাকলে কি হবে, দেখো ভালো করে লক্ষ্য করবে,
ধরো এ এ এ বাই বি লিখলে, তারপরে কি লিখবে, ঠিক এই যে যেখানে গিয়ে শেষ হলো আবার সেখান থেকে শুরু হয়ে যাবে বি বাই সি, ঠিক আছে। আবার ধরো যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে আবার স্টার্ট হবে সি বাই ডি, ঠিক আছে। এটুকু ক্লিয়ার হলো তোমাদের কাছে, এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হলো যে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতে থাকে। এবারে একদম লাস্টে একটা টপিক বলি, সেটা মানে লাস্টে একটা বিষয় বলিনি, সেটা হচ্ছে ধরো এই যে এ বি সি ডি, এই যে চারটে পদ যে আমি ধরছি, চারটে পদকে কি বলবো আমি, এ বি সি ডি, কাকে কোনটাকে বলবো, এটা হচ্ছে প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ, এটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় চতুর্থ পদ, এটাকে বলা হয় চতুর্থ, ঠিক আছে, চতুর্থ পদ, চতুর্থ পদ, ক্লিয়ার। তারপরে হচ্ছে এবার এটাকে দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এগুলো এরকম বলে, ঠিক আছে, লেখার পরিস্থিতি নেই বলে তাই লিখছি না। আচ্ছা, এটা হচ্ছে তোমার চতুর্থ পদ, যাই হোক, ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো তোমাদের কাছে, ব্যাস। এবার ক্রমিক সমানুপাতির এই যে কেসটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কেস, খুব ইম্পর্টেন্ট একটা কেস, কারণ এইগুলোর উপর ভিত্তি করে অঙ্ক হবে, ঠিক আছে। যোগভাগ পদ্ধতি আমি পরে শেখাচ্ছি, এইটুকু টপিক যে আমরা শিখলাম এবার এটার উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করব। হ্যাঁ, এই যে অঙ্কটা এখানে কি বলেছে, বলছে পি স্কোয়ার ইস টু কিউ আর এবং অপর একটি অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে এটা। আচ্ছা, মিশ্র অনুপাতের রেজাল্টটা এটা পাওয়া গেছে, তো তাহলে সেই অনুপাতটি কত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে ধরা যাক তাহলে অপর অনুপাতটি হলো ধরো এ ইস টু বি, ঠিক আছে। এখন সুতরাং তাহলে পি স্কোয়ার ইস টু কিউ আর ও এ ইস টু বি এর মিশ্র অনুপাত কি হওয়া উচিত আমাদের হিসাবে, মিশ্র অনুপাত কি হওয়া উচিত, সেটা কিছুই না, আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে প্রত্যেকটার পূর্বপদ গুণ করো। কি এখানে ফার্স্টের অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ হচ্ছে পি স্কোয়ার আর সেকেন্ডেরটার ক্ষেত্রে এ আছে ইস টু, এবার কিউ ইন্টু আর ইন্টু বি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মিশ্র অনুপাতটা, একটু ভালো করে লিখে নিই, এ পি স্কোয়ার ইস টু বি ইন্টু কিউ আর, ঠিক আছে। এটা আমার তাহলে মিশ্র অনুপাত বেরোলো। কিন্তু ওরা কি বলে দিয়েছে, ওরা বলে দিয়েছে যে এই এ পি স্কোয়ার আমি যদি এটাকে ফ্র্যাকশনের আকারে সাজাই, ফ্র্যাকশনের আকারে একেবারে সাজিনি, তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। এটা বি কিউ আর, এটাকে ফ্র্যাকশনের আকারে সাজিয়ে নিই, তাহলে এটা ডিভাইডেড বাই বি কিউ আর ইকুয়াল টু, তাহলে পেয়ে গেলাম এটা কিউ স্কোয়ার বাই পি আর। কারণ এখানে দেখো এখানে বলে দিয়েছে কিউ স্কোয়ার ইস টু পি আর, তো এটাকে আমি ফ্র্যাকশনের আকারে ডাইরেক্ট সাজিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এখন বের করতে হবে এ বাই বি ইজ ইকুয়াল টু, এখানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি আর আছে ইন্টু এখানে কিউ আর হবে ডিভাইডেড বাই পি স্কোয়ার হবে, ক্লিয়ার। এবার দেখো এখান থেকে আর কিন্তু কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে কিনা, আরটাকে যদি আমি কেটে দিই তাহলে আমি শেষমেশ কি পাচ্ছি, এখানে কিউ কিউব পেয়ে যাচ্ছি ডিভাইডেড বাই পি কিউব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এ ইস টু বি কি পেলাম, এ ইস টু বি ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম, ইজ ইকুয়াল টু না ডাবল ইস টু দিয়ে দিই, দিয়ে কিউ কিউ ইস টু পি কিউ, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটুকু ক্লিয়ার হলো তোমাদের কাছে, ঠিক আছে, ওকে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এবারে আমরা একটু যোগভাগ প্রক্রিয়া শিখে নিই। যোগভাগ প্রক্রিয়াটা কি জিনিস, যোগ ভাগ পদ্ধতি, যোগভাগ পদ্ধতি, যোগভাগ পদ্ধতি বলতে ধরো ধরো এ ইস টু বি, ধরো
আছে C/D, ঠিক আছে, এরকম দেওয়া আছে। এবার আমি এখানে যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে তার মানে এখান থেকে আমরা এখন লিখতে পারি A/B = C/D, ঠিক আছে। এখন এখানে যদি যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে কি করতে হবে, এই যে ওপরে যেটা করতে হবে যে উপরের মানে অংশ মানে উপরের পদটি ডিভাইডেড বাই নিচের পদটি, উপরের পদটি প্লাস নিচের পদটি, সরি, উপরের পদটি প্লাস নিচের পদটি ডিভাইডেড বাই উপরের পদ মাইনাস নিচের পদ। এইগুলোর আবার স্পেশাল নেম আছে একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে। উপরেরটাকে আমরা লব বলে থাকি, নিচেরটাকে আমরা বলে থাকি হচ্ছে হর। তাহলে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। একইভাবে এপাশেও তাই করতে হবে, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তো এই হচ্ছে টেকনিক, এই হচ্ছে একটা টেকনিক। ক্লিয়ার? এই হচ্ছে একটা টেকনিক। একটু ভালো করে লিখি, এক মিনিট। এই হচ্ছে একটা টেকনিক, মানে এটাকে বলা হয় যোগভাগ পদ্ধতি। ক্লিয়ার? যোগভাগ পদ্ধতি, এই কনসেপ্টটাকে মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। এটাকে কি বললাম আমরা তাহলে? যোগ ভাগ পদ্ধতি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার এই যোগভাগ পদ্ধতির মাধ্যমে আমরা অঙ্ক করব। খুব ইজিলি অঙ্কটাকে করা যেতে পারে। এখানে একটা অঙ্ক বলে দিয়েছে, দেখো, লক্ষ্য করো, এটা বইয়েরই অঙ্ক, টেক্সট বুকের। এখানে বলে দিয়েছে A/B C/D। এবার আমি তো C বলি বেসিক্যালি, তোমরা কি বলো সেটা তোমরা, ঠিক আছে, সেই হিসেবেই এগোবে। যাই হোক, সেটাতে সমস্যা কিছু হবে না। তো এটাকে আমরা এখন লিখতে পারি A/B = মানে এই যে ইস্টুটা যে ডাবল হিসেবে রয়েছে এটাকে আমরা ইকুয়াল হিসেবে লিখতে পারি C/D। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে আমাকে প্রুফটা কি করতে হবে? A² + B² = A² - B²। এটা হচ্ছে তোমার C² + D² = C² - D²। ক্লিয়ার? এবার আমি কি করব, উভয় পক্ষে, এখন উভয় পক্ষে বর্গ করে পাই। এখন আমি কি করব, উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। কি পাবো? A/B তার স্কোয়ার = C/D তার স্কোয়ার। সেখান থেকে আমরা পেলাম হচ্ছে A² / B² = C²/D²। ক্লিয়ার? এবার আমি যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করব। এবার আমি কি করব, যোগভাগ পদ্ধতি যদি অ্যাপ্লাই করি তাহলে কি বলেছিলাম, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর = লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এবার যে পদ্ধতিটা অ্যাপ্লাই করলাম তার নাম হচ্ছে যোগ ভাগ পদ্ধতি। ঠিক আছে, যোগ ভাগ পদ্ধতি। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এটা পেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি A² + B², এটা একটা আন্ডার ব্র্যাকেট রাখি, = A² - B²। আচ্ছা, এটা হচ্ছে তোমার C² + D² = C² - D²। ক্লিয়ার? বোঝা গেল? এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। তাহলে বুঝতে পারলে যোগভাগ পদ্ধতিটা কত সুন্দর একটা পদ্ধতি, মানে ছোট্ট একটা অঙ্কের মধ্যে হয়ে গেল অঙ্কটা। নেক্সট, ক্রমিক সমানুপাতির একটা অঙ্ক দিয়েছি এখানে, একটু ভালো করে দেখে নাও। আমি শিখিয়েছিলাম ক্রমিক সমানুপাতি তোমাদেরকে, এই যে জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, এখানে কি বলেছে, A/B/C/D যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে আমার এই কেসটা তৈরি হবে। ওকে, এটা যেন মাথায় থাকে। তাহলে চলো আমরা দেখে নিই অঙ্কটা কিভাবে কি করা যেতে পারে। তাহলে বলেছে A, B, C হচ্ছে ক্রমিক সমানুপাতি হলে
প্রমাণ করো যে 1/b² ইকুয়াল টু 1/b² মাইনাস a² প্লাস 1/b² মাইনাস c²। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ABC যদি এখন বলে তিনটে এরকম পদ আছে, তিনটে পদ দিয়ে বললো এরা ক্রমিক সমানুপাতিতে রয়েছে, একটা কথা বলি, এটাকে আমরা যেমন প্রথম পদ বলবো, এটাকে কি বলবো, এটাকে তৃতীয় পদ বলবো, আর এটাকে বলবো মধ্যপদ। ঠিক আছে, মধ্যপদ বা মধ্য সমানুপাতি, যেটা খুশি বলতে পারো। আচ্ছা তাহলে যাই হোক, এবারে এই তিনটে সংখ্যা যদি এখন আনসার হচ্ছে এই তিনটে সংখ্যা আমি যদি দেখি যে ক্রমিক সমানুপাতি হলে তাহলে কি হবে, a/b আবার b/c, এটা হবে। এখন আমি কি করব, একদম সিম্পল জিনিস করব, তাতে আমার করতেও সুবিধা হবে। সেটাকে আমি কে ধরে নেব, ঠিক আছে, কে ধরে নেব, বোঝা গেল, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা a/b ইজ ইকুয়াল টু কে পাচ্ছি, আবার তার সাথে b/c ইজ ইকুয়াল টু কিন্তু কেই পাবো। এখান থেকে b ইজ ইকুয়াল টু সি কে পেয়ে যাব, আর এখান থেকে a ইজ ইকুয়াল টু বি কে পেয়ে যাব। তাহলে b ইজ ইকুয়াল টু সি কে আগে ছিল, তার সাথে আরেকটা কে আছে, তাহলে এটা হয়ে গেল সি কে স্কোয়ার। তাহলে a ইজ ইকুয়াল টু সি কে স্কোয়ার, b ইজ ইকুয়াল টু সি কে। তাহলে এখন দেখো LHS এ কে বসে রয়েছে 1/b²। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি 1/b এর জায়গায় লিখতে পারি সি ইন্টু কে তার স্কোয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে c² k²। হইল? আরেকটা হচ্ছে তোমার RHS। আগে এটাকে মুছি, তারপরে গিয়ে করব, তারপরে গিয়ে আমরা এটাকে করব। এবারে লিখবো হচ্ছে RHS। এটা একটু করে দিই। তাই কি বলেছে এখানে 1/b² মাইনাস a² প্লাস 1/b² মাইনাস c²। একদম সিম্পল ভাবে করতে হবে অঙ্কটাকে। 1/b এর জায়গায় কি লেখা যায়, c ইন্টু কে লেখা যায়, তাহলে তার স্কোয়ার, মাইনাস এর জায়গায় লেখা যায় সি কে স্কোয়ার, তার স্কোয়ার আছে, ওকে, প্লাস 1/b মানে কি, b মানে হচ্ছে সি ইন্টু কে তার স্কোয়ার, মাইনাস c² আছে, ওকে থাক। এখন কথা হচ্ছে 1/ এটাকে লেখা যেতে পারে c² k², তারপরে c², এটা k⁴ লেখা যেতে পারে, প্লাস এটা হচ্ছে c² ইন্টু k², মাইনাস এটা হচ্ছে c²। আচ্ছা তুমি এখানে একটা জিনিস দেখো তো, এখানে আমি c² ইন্টু k² কমন যদি নিয়ে নিই, তাহলে এখানে পাবো 1 - k², ঠিক আছে, প্লাস আর এখানে আমি কি নিচ্ছি, c² কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমরা পেয়ে যাব k² - 1। এটা সিম্পল একটা জিনিস। এরপর কি দেখতে পাবো, এটা c² k², আর এখানে পাচ্ছি হচ্ছে 1 - k², হলো। আচ্ছা তার সাথে আমি একটা কাজ করি, আমি যদি তোমার ধরো এখান থেকে মাইনাস সাইন কমন নিয়ে নিই, তাহলে এখানে পাবো হচ্ছে 1 - k², ওকে। আচ্ছা সেখান থেকে আমরা দেখতে পারি c² k², 1 - k², আর এটা হচ্ছে মাইনাস 1/c² ইন্টু 1 - k²। এটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমি একটু এদিকে চাপিয়ে অঙ্কটাকে করি। আচ্ছা তুমি দেখো একটা জিনিস, সেটা দেখো 1/, আমি বোথ সাইড থেকে 1/c² ইন্টু 1 - k² যদি কমন নিয়ে নিই, এখানে পাবোটা কি, এটা 1/k² পাবো, -1 পাবো। ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে আর অনেক ছোট হয়ে গেল। তাহলে এখানে c², এটা 1 - k²। আচ্ছা এখানে হচ্ছে একটু সলভ করে নিই, এটা 1 - k², এখান থেকেও বেরিয়ে এলো। এরপর আমরা পেলাম কি, সেটা হচ্ছে একটু কাটাকুটি করে নিলাম এটার সাথে এটাকে,
তাহলে বর্তমানে আমরা যেটা পাবো এখান থেকেও 1/c² k²। একটু ভেঙে ভেঙে তোমাদের করালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে LHS ইকুয়ালস টু RHS, এটা প্রুফড হয়ে গেল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এটাও একটা ক্রমিক সমানুপাতির অঙ্ক। তো ক্রমিক সমানুপাতির অঙ্কগুলো কিন্তু সব একই টাইপেরই হয় বেসিক্যালি, একটু ভালো করে বোঝো। এখানে বলেছে A, B, C, D ক্রমিক সমানুপাতে রয়েছে। ক্রমিক সমানুপাতে বা ক্রমিক সমানুপাতি হলে কি দেখতে পাবো, প্রমাণ করো যে এইটা হচ্ছে LHS এ আছে আর এইটা যেটা থাকবে সেটা হচ্ছে RHS। এটা অনেক পরীক্ষাতে এসছে। এগুলো সব যা যা আলোচনা করছি সবই মাধ্যমিকের প্রশ্ন, সবই জানো তোমরা। তাহলে A/B ইজ ইকুয়াল টু, তাহলে বলতে পারি B/C, B/C ইজ ইকুয়াল টু C/D। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে কি করবে না, তুমি একবার এরকম করতে পারো, এই দুটোকে নিয়ে অ্যানালিসিস করতে পারো, আবার তারপরে এই দুটোকে নিয়ে তুমি অ্যানালিসিস করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে যদি A/B ইজ ইকুয়াল টু B/C আমরা নিই, তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো B² ইজ ইকুয়াল টু A ইন্টু C। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এটুকু ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, আরেকটা হচ্ছে, আচ্ছা এইভাবে না করে আরেকভাবেও করা যেতে পারে অঙ্কটাকে, একটু ভালো করে লক্ষ্য করো। দাঁড়া, চলো একটা সিম্পল প্রসেসই তোমাদেরকে করিয়ে দিই, সেটা হচ্ছে কে মেথড। কে মেথডে অঙ্কটাকে করাই, মনে হয় ওটাই বেটার হবে। তো পরিষ্কার করে দিয়ে এটা ইজ ইকুয়াল টু কে ধরে নাও। ঠিক আছে, তাহলে এখন A/B ইজ ইকুয়াল টু কে, আবার B/C ইজ ইকুয়াল টু কে পেয়ে গেলে, আবার C/D ইজ ইকুয়াল টু কে পেয়ে গেলে। এখন এখান থেকে C ইজ ইকুয়াল টু D কে পাচ্ছ, এখান থেকে B ইজ ইকুয়াল টু C কে পাচ্ছ, আর এখানে A ইজ ইকুয়াল টু B কে পাচ্ছ। এবার এটাকে আরেকটু সলভ করলে দেখো C এর জায়গায় আমরা D কে পেয়েছি, তাহলে এটা DK² হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে DK³। ব্যাস, এটুকু ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। তাহলে ABC এর তিনটের মানই বেরিয়ে গেল, আমার D এর মান বের করার দরকার নেই। তাহলে একটা হচ্ছে LHS, LHS এ আমরা কি দেখতে পাচ্ছি, ধরো A² প্লাস B² প্লাস C², আর এখানে হচ্ছে B² প্লাস C² প্লাস D²। এটা এবার এটাকে আমি একটু সলভ করব, সলভ করলে কি পাওয়া যাবে, তাহলে A² মানে কি, এটা DK³ আছে তার স্কোয়ার, প্লাস B² মানে কি D ইন্টু K² তার হোল স্কোয়ার, এটা C² মানে কি D ইন্টু K তার স্কোয়ার। পেয়ে গেলাম একটা। আরেকটা কি পাচ্ছি তার সাথে সাথে, B² মানে কি আগে সেটা বলো, DK² তার হোল স্কোয়ার হয়ে যাবে এখানে। C² মানে কি, C² মানে হচ্ছে D ইন্টু K ছিল, তাহলে এটার স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস D² যেরকম থাকা সেরকমই থাকলো। তাহলে এখান থেকে যদি একটু সলভ করা যায় তাহলে পাবোটা কি, এখান থেকে দেখো D² K⁶ হয়ে গেল, প্লাস এটা হচ্ছে D² K⁴ হয়ে গেল, এটা D², এটা K² হয়ে গেল। ক্লিয়ার? আর একটা পার্ট কি পাচ্ছি, D² K⁴ পেয়ে যাচ্ছি, এটা D² K⁴ পেয়ে যাব, এটা D²ই পাবো। তাহলে দুটোর জায়গা থেকেই আমি যদি D² এখানে D² K² পেয়ে যাই, তাহলে এখানে থাকবে পড়ে K⁴ প্লাস K² থাকবে, প্লাস এটা 1 থেকে যাবে। আবার এখান থেকে যদি D² কমন নিয়ে আমি, এখানেও কিন্তু তুমি দেখো K⁴ প্লাস K² পাচ্ছ, প্লাস 1 পাচ্ছ। তাহলে এখানে D⁴ পেয়ে গেলে, এটা K² পেয়ে গেলে, আর এখানে K⁴ প্লাস K² প্লাস 1 তার স্কোয়ার।
এটা একটা পেলে এখান থেকে। এবার আর এইচএসটা একটু অন্য কালিতে করি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এইচএসটা বলেছে কি, আর এইচএসটা বলেছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এ বি, এ ইন্টু বি আছে, তাহলে এ হচ্ছে এইটা, বি হচ্ছে ডি কে স্কোয়ার হয়ে গেল প্লাস। আচ্ছা এখান থেকে দেখো বি মানে কি, ডি ইন্টু কে স্কোয়ার পাচ্ছ, আর সি মানে হচ্ছে ডি ইন্টু কে। আচ্ছা তারপরে সি মানে কি দেখতে পাচ্ছ, ডি ইন্টু কে ইন্টু ডি পেয়ে যাচ্ছ, তার স্কোয়ার, হোল স্কোয়ার আছে। এবার এটাকে আরেকটু সলভ করি, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 পেয়ে যাচ্ছ, প্লাস ডি স্কোয়ার ইন্টু কে পেয়ে যাচ্ছ। আমি চাই এখান থেকে যে ডি স্কোয়ারটাকে কমন নিতে আর তার সাথে কেটাকে কমন নিতেই পারি। তাহলে এখানে যেটা দেখতে পাবো, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা দিই, তাতে সুবিধা হবে। মানে সুবিধা হবে মিনস হচ্ছে এটা রুলসের মধ্যেই পড়ে, থার্ড ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেটই কাজ করবে। তাহলে এখান থেকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এই বিষয়টা আমরা বুঝলাম, ভালো কথা। তারপরে কি দেখতে পাচ্ছ, এরা যখন হোল স্কোয়ারের বাইরে বেরোবে তখন বিষয়টা কিন্তু ঠিক এরকম হবে, এরকম আকারে এদেরকে বেরোতে হবে, ক্লিয়ার। আর এখন এখানে কে পড়ে রয়েছে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। তাহলে এখানে পেয়ে গেলাম কে টু দি পাওয়ার 4 কে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এটা দেখো তুমি একটা জিনিস, এখন এটার সাথে এটা মিলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। এটা প্রুফড হয়ে গেল, খুব ভালো কথা, খুব সুন্দর অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, এই বিষয়টা বলছে, এটা একটু অন্যরকম অঙ্ক। এখানে বলছে এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি বাই সি প্লাস এ প্লাস সি বাই ইকুয়াল টু সি বাই সি এ প্লাস বি। তাহলে এটা যদি হয় এ প্লাস বি প্লাস সি তো ডেফিনেটলি 0 হবে না, তবে দেখাও যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এটা 2007-এ এসছে, তবে তারপরেও এসছে এই ধরনের অঙ্ক। তা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা করব কিভাবে, এটা খুব ভালো একটা অঙ্ক। আচ্ছা তাহলে চলো আমরা অঙ্কটাকে সলভ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো প্রথম কথা হচ্ছে, আচ্ছা এর জন্য দরকার একটা প্রসেস, এই প্রসেসটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এটা আমি এখানে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে। তো দেখো এ বাই বি প্লাস সি আছে, আর এখানে হচ্ছে বি বাই সি প্লাস এ রয়েছে, ইজ ইকুয়াল টু সি বাই এ প্লাস বি রয়েছে। এবার এখানে কি করব, এই জায়গাটাতে তুমি একটা কাজ করতে পারো, এটাকে আমি একটা প্রসেস অ্যাপ্লাই করতে চাইছি, সেটা হচ্ছে এই তিনটেকে যোগ করো, ওপরের যে পদগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে যোগ করে দাও। আচ্ছা তার সঙ্গে তাহলে নিচের প্রত্যেকটা ফ্র্যাকশনের নিচে যে পদগুলো রয়েছে, মানে হরের কথা বলছি, এই হরগুলোকেও যোগ করে দাও, ঠিক আছে। এটা হচ্ছে রুলসটা, এই রুলসটার নাম হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন মানে কি, যোগ করে দেওয়া, সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। সংযোজন প্রক্রিয়া অনুযায়ী কি বোঝাচ্ছে না, এরকম তিনটে যদি আমি সে অনুপাত বলতে পারো, আবার তুমি ফ্র্যাকশনও বলতে পারো, মানে ভগ্নাংশও বলতে পারো, যা খুশি বলতে পারো, তবে এখানে অনুপাত সমানুপাতের অঙ্ক আসছে মানে এগুলো অনুপাত আকারে সাজানো যায়, যাই হোক সে নিয়ে কথা না। তাহলে ওপরের যে পদগুলো রয়েছে সেগুলোকেও যোগ করতে হবে, নিচের পদগুলোকেও যোগ করতে হবে ইন্ডিভিজুয়ালি, আর সেটাই আমি দেখতে পাচ্ছি। আর সেই যোগ করে যেটা পাওয়া যাবে সেই ফলাফলটা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের সাথে সমান হয়। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখো দুটো বি আছে, দুটো এ, দুটো সি আছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি পুরোপুরি সলভ করি এই বিষয়টা পাবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি কি করলাম,
আমি হচ্ছে তোমার এটাকে আর এটাকে কেটে দিলাম, তাহলে এখানে আমরা পেলাম কি 1/2 হলো। আচ্ছা গুড, 1/2 পেলাম। তাহলে এখন কথা হচ্ছে প্রত্যেকটা অনুপাত কিন্তু মানে a বাই বি প্লাস সি ইকুয়াল টু কিন্তু 1/2 হচ্ছে কি না? হচ্ছে, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা এখন কি বলতে পারি যে 2 ইন্টু এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এটা বলতে পারি। তাহলে বোথ সাইডে যদি আমি এখন এ দিয়ে যোগ করে দিই, বোথ সাইডে এ দিয়ে যোগ করলে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা একটু ঘুরিয়ে দিই ব্যাপারটাকে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু তার মানে পেয়ে গেলাম 3 ইন্টু এ, এটা 1 নম্বর। একই রকম ভাবে যদি ধরো বি বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু 1/2 হয়, তাহলে সেখান থেকে আমরা একই রকম ভাবে সি প্লাস এ ইজ ইকুয়াল টু 2b পেয়ে যাব। তাহলে সেখান থেকে আমরা কি করব, বোথ সাইডে যদি কোনটা নেই, এখানে সি আর এ আছে, বি নেই, তাহলে বি দিয়ে যদি যোগ করে দিই সব কটাকে, তাহলে সেখান থেকে আমি এ পাশে 3b পেয়ে যাব, কারণ এ পাশেও তো বি যোগ হবে, 3b পেয়ে যাব। তাহলে এটা হয়ে গেল 2 নাম্বার। আর একই রকম ভাবে সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 পেয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2c পাবো। এবার বোথ সাইডে যদি সি দিয়ে যোগ করে দাও, সি যোগ করে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি, আবার এ পাশে 2c প্লাস সি মানে হচ্ছে 3c হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 3। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো যে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে, 3a বেরোচ্ছে। এখানে বি প্লাস সি প্লাস এ মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হবে, সেটা ইজ ইকুয়াল টু 3b হচ্ছে। আবার এই এ প্লাস বি প্লাস সিটাই ইজ ইকুয়াল টু বলছে 3c। তাহলে সেক্ষেত্রে কি দেয়ারফর আমরা বলতে পারি যে 3a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 3c। কারণ দেখো প্রত্যেক এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা কিন্তু সেম ই আসা উচিত। সেখানে আসছে একবার 3a, একবার আসছে 3b, একবার আসছে 3c। তাহলে এই তিনটেকে আমি এখন ইকুয়াল করে দিতে পারি, সেখান থেকে তুমি a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি পেতে পারো। এটাই প্রমাণিত। ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি এখানে ওপরের অঙ্কটা করছি না, ওপরের অঙ্কটা সোজাই আছে, আমি সেকেন্ড অঙ্কটা করব এখান থেকে। সেকেন্ড অঙ্ক, আচ্ছা, যদি a ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি হয়, তাহলে প্রমাণ করো ধরো a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ঠিক আছে, আমি আবারও পড়ছি। একটা বলেছে যে a ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি বলে প্রমাণ করো যে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ওকে, তাহলে চলো, তাহলে আনসার দেখি। আগে আমাকে দিয়েছে কি a ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি। ঠিক আছে, a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, এটা লেখা যেতে পারে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, সুতরাং a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু কে ধরে নাও, কে ধরে করা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। তাহলে a বাই বি ইজ ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, কে পাচ্ছ, বি বাই সি ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, কে পাচ্ছ। তাহলে এখান থেকে a ইজ ইকুয়াল টু বি কে নাও, আর এখান থেকে বি ইজ ইকুয়াল টু সি কে নিয়ে নাও। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। এখন কথা হচ্ছে এলএইচএস এ কে রয়েছে, এলএইচএস এ কে রয়েছে, এলএইচএস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার সাথে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। ক্লিয়ার? আমি প্রথমে কি করলাম, এই তিনটেকে ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে এখানে পেলাম হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই a কিউব প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব, তার সাথে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। একদম সিম্পল জিনিস। আচ্ছা, তারপরে কি করছি, তারপরে কাটাকুটি করে দেবো সিম্পল ভাবে।
এ স্কোয়ারের সাথে যদি এটা কাটাকুটি হয় তাহলে একটা এ পড়ে থাকবে এখানে, বি স্কোয়ারের সাথে এটা যদি কাটাকুটি হয় তাহলে এটা পড়ে থাকবে, সি স্কোয়ারের সাথে কাটাকুটি করলে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে কি পেলাম শেষমেশ, বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমরা এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি পাচ্ছি, আবার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি পাচ্ছি। ওকে, ভালো কথা। আচ্ছা, এইখানটায় আরেকটা লাইন করা দরকার ছিল, সেটা হচ্ছে সি কে গুণ করে দিলে সি কে স্কোয়ার হয়ে যাবে, এ ইজ ইকুয়াল টু শেষমেশ। ঠিক আছে, এবার এই ভ্যালুটাই আমি এখানে বসাবো। তাহলে সুতরাং তাহলে কি বোঝানো যেতে পারে, ওকে, কি বসানো যেতে পারে, দেয়ারফোর বলা যায় বি এর জায়গায় কি লেখা যেতে পারে, সি কে, তাহলে সি কে তার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার যেরকম থাকলো ডিভাইডেড বাই এ, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার তাহলে আচ্ছা সেটা সেরকমই থাকবে, ওরকম নর্মালি থাকবে, প্লাস এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, ক্লিয়ার, ইন্টু সি স্কোয়ার বসিয়ে দিলাম ডিভাইডেড বাই বি আছে মানে সি কে প্লাস তারপরে এ স্কোয়ার মানে কি সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে সি কে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই অনলি সি। এটুকু ক্লিয়ার আমাদের কাছে। এখন কথা হচ্ছে এখান থেকে যদি সলভ করা যায় তাহলে এখানে এটা সি স্কোয়ার, এটা কে স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কে স্কোয়ার প্লাস এটা সি স্কোয়ার, এটা কে টু দি পাওয়ার 4, এটা সি স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু কে। তারপরে সেখান থেকে আমরা আবার পাবো এটা সি স্কোয়ার, এটা কে টু দি পাওয়ার 4, এটা সি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই সি। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা ব্রেক করব, কাটাকুটি করব। তাহলে সি এর সাথে এখানে একটা সি কেটে দাও, কে স্কোয়ারের সাথে কে স্কোয়ার কেটে যাবে, কে এর সাথে এটা কেটে গিয়ে এটা কিউব চলে আসবে, এটা সি এর সাথে সি স্কোয়ার কেটে গিয়ে সি আসবে, সি এর সাথে সি স্কোয়ার কেটে গিয়ে সি আসবে, আর এখান থেকে তাহলে আমরা এক্স্যাক্ট যেটা পাবো সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এটা পাবো হচ্ছে সি, এটা সি স্কোয়ার পেলাম কি না, সি স্কোয়ার না সি কিউব পেয়ে গেলাম। আচ্ছা, এটা এখন পেলাম হচ্ছে সি কিউব প্লাস এটা হচ্ছে সি কিউব কে কিউব পেলাম প্লাস এটা হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার না, সি স্কোয়ার না অবশ্য সি কিউব পেলাম, এখান থেকে একটা সি পড়েছিল, এটা সি টু দি কে টু দি পাওয়ার 6 পেলাম। ওকে, তাহলে এইটা আমরা পেলাম আপাতত, ঠিক আছে, আপাতত আমরা পেলাম। ওকে, এইটা এরকম ছেড়ে দিতে পারো আবার নাও ছাড়তে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে অঙ্কটাকে করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা এখানেও ছাড়তে পারো বা আরেকটু মডিফাই করে নিলে, ধরো সি কিউবটাকে কমন নিয়ে নিলে সেটা একটা হতে পারে, বাট আমি এখানেই ছাড়ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবারে রাইট হ্যান্ড সাইডটা কি বলছে, এর জায়গায় কি লিখবে, এর জায়গায় লিখবে হচ্ছে সি কে স্কোয়ার তার হোল কিউব হয়ে যাচ্ছে প্লাস বি কিউব মানে কি, বি কিউব মানে সি ইন্টু কে তার হোল কিউব, এটা সি কিউব যেরকম থাকার থাকলো, এটা সি কিউব আসছে, এটা কে টু দি পাওয়ার 6 চলে আসছে প্লাস এটা সি কিউব আসছে, এটা কে কিউব চলে আসছে, আর এটা সি কিউব। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে সি কিউব, এখানে সি কিউব, এখানে সি কিউব কে কিউব, এখানে সি কিউব কে কিউব, এখানে সি কিউব কে টু দি পাওয়ার 6, এখানে সি কিউব কে টু দি পাওয়ার 6, তার মানে মিলে গেল। তাহলে LHS ইকুয়ালস টু RHS, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দুর্দান্ত অঙ্ক, দুর্দান্ত কোশ্চেন। তাহলে চলো অঙ্কটাকে করা যাক। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি একটু আগে যে যোগভাগ পদ্ধতি শিখিয়েছি সেই যোগভাগ পদ্ধতি কিন্তু এখানে কাজে লাগবে, এটা একটা স্পেশাল টাইপ কোশ্চেন্স। এখানে বলছে x ইকুয়ালস টু 8ab ডিভাইডেড বাই a প্লাস b হলো। আচ্ছা, বের কি করতে হবে, আমাকে বের করতে হবে x প্লাস 4a
ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b ডিভাইডেড বাই এক্স মাইনাস 4b। ক্লিয়ার? আচ্ছা, আমার এখানে মোট মান যেটা দরকার ঠিক সেটা বের করে নিতে হবে ওই ইকুয়েশনটা থেকে। তাহলে এখন আমার দরকার হচ্ছে এক্স প্লাস 4a আর এখানে হচ্ছে এক্স মাইনাস 4, এই বিষয়টা দরকার আছে। তাহলে আমি কি করব, বোথ সাইডে এক্স বাই 4a দিয়ে গুণ করে দেবো আগে। ঠিক আছে, এক্স বাই 4a দিয়ে গুণ করে দেবো, এই মানে ভাগ করে দেবো। তাহলে এক্স বাই 4a আছে, এখানে 4a দিয়ে মানে 4a দিয়ে ভাগ করে দেবো বোথ সাইডে। 4a দিয়ে ভাগ যদি করে দিই তাহলে আমরা এখানে পাবোটা কি, তাহলে এখানে এর সাথে এ কেটে গেল, 4 এর সাথে এটা কেটে গেল, তাহলে 2 থাকলো। খুব সুন্দর ব্যাপার। তাহলে এখন পেলাম হচ্ছে এক্স বাই 4a ইজ ইকুয়াল টু বি বাই মানে 2b ডিভাইডেড বাই a প্লাস বি, এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমি সেই যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করব। তাহলে এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a যদি করি, সেটা ইজ ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a প্লাস b। ঠিক আছে, এটাকে বলবো যোগভাগ। যোগভাগ যোগভাগ পদ্ধতি। আমি আর পদ্ধতিটা লিখছি না। তাহলে এরপর সিম্পলিফাইড যদি একটু করে নিই, এক্স প্লাস 4a ডিভাইডেড বাই এক্স মাইনাস 4a, এটা ইজ ইকুয়াল টু এখান থেকে সলভ করলে তুমি পেয়ে যাবে ওই a প্লাস 3b ডিভাইডেড বাই এটা হচ্ছে ধরো b মাইনাস a, এটা পেয়ে যাচ্ছ তুমি। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে আবার তুমি এটা করতে পারো, জাস্ট আ মিনিট, আবার তুমি এটা করতে পারো। আবার কি হচ্ছে না, ধরো এক্স বাই 4b তুমি রাখছো, মানে এই সেকেন্ডটা বের করতে চাইছো, এই সেকেন্ডটা বের করতে চাইছো। এখানে 4a ছিল, তার সহযোগে তুমি পেয়ে গেছো a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস এখানটাতে কি করতে পারো, একই রকম প্রসেস। এখানে তুমি যদি সলভ করো তাহলে এখানে 2a পড়ে থাকবে, আগের বার 2b পড়েছিল, এবার 2a পড়ে থাকবে। ক্লিয়ার? সলভ করলে একই রকম প্রসেসে। তাহলে যোগভাগ পদ্ধতি তুমি অ্যাপ্লাই করবে। এবারে যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই যদি করো তাহলে 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2a মাইনাস a প্লাস b হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3a প্লাস b, আর এখান থেকে a মাইনাস b পেয়ে যাচ্ছি। সেটাই আমি এখানে পুট করে দেব, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b হলো। সেখান থেকে a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a, এটা এখান থেকে 3a প্লাস b ডিভাইডেড বাই মাইনাস কমন নিয়ে নিলে, মানে মাইনাস 1 কমন নিয়ে নিলে এখানে b মাইনাস a পেয়ে যাব। ঠিক আছে, সেখান থেকে আমরা কি করতে পারি, a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a, এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a। তাহলে নিচে দেখো সেম ডিনোমিনেটর আছে, সেম হচ্ছে হর আছে, তাহলে এখানে b মাইনাস a নিয়ে নাও, আর এখানে হচ্ছে a প্লাস 3b আর মাইনাস ব্র্যাকেটের মধ্যে নাও 3a প্লাস b। কারণ আছে, কারণটা হচ্ছে এটা যে যদি ইনকেস গন্ডগোল হয়ে যায়, মানে হচ্ছে ব্র্যাকেটটা না বসাও, তাহলে তুমি চিহ্নটাও আলাদা করে ভাঙতে পারবে না। একটু এদিকে সরিয়ে লিখি, তাহলে করতে সুবিধা হবে আমাদের। তাহলে এখান থেকে এই 3b মাইনাস b মানে হচ্ছে 2b পাচ্ছ, মাইনাস 2a পাচ্ছ ডিভাইডেড বাই b মাইনাস a পেয়ে গেলে, এখান থেকে 2 কমন নেব, b মাইনাস a পাচ্ছ ডিভাইডেড বাই b মাইনাস a পাচ্ছ। এবার এখান থেকে আমরা যেটা করব, কাটাকুটি করে নেব, করলে আমরা 2 পেয়ে যাব। ঠিক আছে, এর মানটাই বের করতে বলেছে, তাহলে আমরা 2 পেয়ে গেলাম। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ক্লিয়ার? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এটা তো দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, এটা একটা খুব সুন্দর অঙ্ক।
ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা করব কিভাবে একটু দেখে নিই। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি নিচে দেখতে পাচ্ছ একবার আছে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস 1 বাই ওয়াই, 1 প্লাস ওয়াই প্লাস 1 বাই জেড, আর 1 প্লাস জেড প্লাস 1 বাই এক্স। তুমি যে কোনো দুটোকে রাখতে পারো, মানে হয় এক্স ওয়াই একসাথে রাখো, তা না হলে ওয়াই জেড একসাথে রাখো, কিন্তু তিনটে টার্মের ক্ষেত্রেও তোমাকে তাই করতে হবে। আচ্ছা, এখানে 1 প্রুফ করতে বলেছে, আগে থেকে বলি, এখানে 1 প্রুফ করতে বলেছে। ক্লিয়ার? এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমাকে এটা প্রুফ করতে হবে। আচ্ছা, বলেছে এটা কি আগে দেখে নি। 1 প্লাস এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই 1 প্লাস ওয়াই প্লাস 1 বাই সেট পাচ্ছ, প্লাস 1 বাই 1 প্লাস সেট প্লাস 1 বাই এক্স। আচ্ছা, বলে কি দিয়েছে? বলে দিয়েছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? তুমি রাখতে চাইছো কি, আমার চয়েস হচ্ছে এক্স আর ওয়াই কে রাখা, তাহলে এখানে আর কোনো পরিবর্তন করব না। বাকি দুটো জায়গা আমি যেখানে যেখানে এক্স দরকার বা ওয়াই দরকার সেখানে সেখানে চেঞ্জ করে নেব। এখানে যেমন ওয়াই আছে, আমার দরকার হচ্ছে এক্স, এখানে 1 বাই জেড ইজ ইকুয়াল টু কত পেয়েছি? এখানে 1 বাই জেড, আমি যদি জেডটাকে নিচে পাঠাই তাহলে কি পড়ে থাকবে? 1 বাই জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই পেয়ে যাবো। তাহলে সেই এক্স ওয়াইটা ডাইরেক্ট এখানে বসিয়ে নিলাম, প্লাস একই রকম ভাবে এখানটাতেও দেখো এক্স আছে কিন্তু ওয়াই নেই, তাহলে জেড এর জায়গায় আমি মানে জেড এর জায়গায় কি বসাতে পারি? জেড এর ভ্যালুটা আমরা এখান থেকে সলভ করে লিখতে পারি, মানে জেড ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই এক্স ওয়াই, পেয়েছি এখান থেকে, তাই পেয়েছি। তাহলে 1 বাই এক্স ইন্টু ওয়াই প্লাস 1 বাই এক্স। ক্লিয়ার? এবার দেখো সলভ করো, 1 বাই এই জায়গাটা সলভ যদি করো তাহলে এখানে ওয়াই পাচ্ছ, তাহলে এখানে ওয়াই পাবে, এখানে এক্স ওয়াই পাবে, এখানে 1 পাবে। ক্লিয়ার? প্লাস এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা যেমন আছে সেরকমই থাকবে, সেটা নিয়ে সমস্যা কিছু নেই, হওয়ার কথাও নয়। আর এই জায়গাটাতে কি হচ্ছে, এক্স ওয়াই নিয়ে নাও, আর এখানে তাহলে এক্স ওয়াই পাচ্ছ, এখানে 1 পাচ্ছ, এখানে ওয়াই পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, একটু উল্টে দাও, তাহলে সিম্পলিফাই করলে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই পেয়ে যাও। ঠিক আছে, তার সাথে 1 বাই 1 প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই পেয়ে যাচ্ছ, প্লাস এই এক্স ওয়াইটাকে উপরে তুলে দাও, এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে সলভ করলে 1 প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এটা ওয়াই আছে, এটা 1 আছে, এটা এক্স ওয়াই আছে। ঠিক আছে? আচ্ছা, তুমি দেখো একটা জিনিস, এই উপরের নাম্বারটা নিচে মানে উপরের এক্সপ্রেশনটা নিচের এক্সপ্রেশনটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেমই আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা আমি কি লিখতে পারি? ওকে, এই কোশ্চেনটাও খুব ভালো একটা প্রশ্ন। এখানে বলছে কি, বলছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হবে? এটা খুবই ভালো একটা প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, করতে পারো, খুব ভালো প্রশ্ন। এটা আবার একটা প্রুফও করতে দেয়, সেই প্রুফটা এর আনসার যেটা বেরোবে সেই আনসারটা দিয়ে প্রুফটা করতে দেবে। যদিও এখানে না, আমি একটা কাজ করছি, এখানে যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করছি, তাহলে আমার অঙ্কটা করতে অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা, একটু সুন্দর করে লিখি অঙ্কটাকে। কিচ্ছু না, যোগভাগ পদ্ধতি আমার দরকার হচ্ছে এইটা, এই কনসেপ্টটা দরকার। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভালো কথা। তাহলে এক্স ওয়াই তার হোল স্কোয়ার করো, এই পাশে এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার করো। এখানে কি করলাম, উভয় পক্ষে বর্গ করিলাম, বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে
এটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস টু তার স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস টু তার স্কোয়ার। আচ্ছা, এবার বোথ সাইডে আমি যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করব, যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করব। is equal to a plus 2 তার স্কোয়ার প্লাস a minus 2 তার স্কোয়ার ডিভাইডেড বাই a plus 2 তার স্কোয়ার প্লাস a minus 2 তার স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে যোগভাগ পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করা যেতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিছুই না, দেখো এটা একটা ফর্মুলায় চলে আসে, তোমরা যারা জানো ফর্মুলাটা অবশ্য জানোই। ধরো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ফর্মুলা আছে একটা, এটাকে আমরা বলে থাকি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক মিনিট, এখানটা একটা মিস্টেক হয়ে গেছে, এখানটায় মিস্টেক, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু এ ইন্টু 2, ক্লিয়ার। তাহলে ব্রেক করে দাও, তাহলে দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি, এবার উল্টে দাও, রেসিপ্রোকাল করে দাও, ঠিক আছে, এই, ঠিক আছে। তাহলে এটা 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4, ক্লিয়ার, এটা আনসার। এবার এখানে এটা আনসার বলেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এটাই প্রুফ করতে দেয়, ঠিক আছে, সো বি কেয়ারফুল। আর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমি একটু স্টার মেরে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট আর কটা অঙ্ক আছে আমাদের কাছে একটু দেখে নিই আমরা, 1 2, ওকে, বেশি অঙ্ক নেই আর। দেখো, তবে যে যে অঙ্কগুলো রয়েছে খুব ভালো ভালো অঙ্ক। আচ্ছা, ধরো তোমাকে বলে দিয়েছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা ইজ ইকুয়াল টু 1 বলে দিয়েছে। একদম সিম্পল অঙ্ক। এরকম যদি বলে দেয় আর তোমাদের যদি বের করতে দেয় এরকম একটা অঙ্ক, মানে এরকম একটা অঙ্ক প্রুফ করতে দিচ্ছে, মানে হচ্ছে প্রমাণ করতে দিচ্ছে, তাহলে কিভাবে সলভ করবে আগে দেখো। তাহলে আমরা এখন লিখতে পারি এ স্কোয়ার বাই বি প্লাস সি, এটা ইজ ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ, এটাও ইজ ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে সেখান থেকে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি লেখা যায়। এখান থেকে আমরা কি লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ। আচ্ছা, এখান থেকে কি আমরা লিখতে পারি সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি, লেখা যায় এগুলো, ওকে। আচ্ছা, এইগুলো তো বলে দিয়েছে, এবারে আমরা কি করবো, আচ্ছা আরেকটা জিনিস বলছি, এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু 0 হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখন এলএইচএস কি হচ্ছে, তাহলে এলএইচএস দেওয়া আছে এ বাই 1 প্লাস এ, বি প্লাই 1 প্লাস বি প্লাস সি বাই 1 প্লাস সি। তাহলে আমি এখানে কি করব, উপর নিচে এ দিয়ে গুণ করে দেব, উপর নিচে এ দিয়ে গুণ করে দেব, তাহলে পাবোটা কি এখানে, এটা এ প্লাস এ স্কোয়ার পেয়ে যাব, ক্লিয়ার, প্লাস তারপরে হচ্ছে উপর নিচে বি দিয়ে গুণ করে দেব, ঠিক আছে, বি দিয়ে গুণ করে দেব। আচ্ছা, তারপরে এখানে উপর নিচে সি দিয়ে গুণ করে দেব, জাস্ট আ মিনিট। তাহলে এখানটাতে হচ্ছে এটা সি হয়ে যাবে, এটা সি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই এ প্লাস এ স্কোয়ার হবে, প্লাস এটা বি স্কোয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই বি প্লাস বি স্কোয়ার হবে, প্লাস এটা সি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস সি স্কোয়ার হয়ে যাবে,
ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? এবারে এ স্কোয়ারের জায়গায় কি লিখবে, বি প্লাস সি লিখে দাও। আর এখানে এ আছে, এখানে এ স্কোয়ারের জায়গায় বি প্লাস সি লিখে দাও, হয়ে গেল। এবারে বি স্কোয়ারের জায়গায় এখানে লেখো সি প্লাস এ ডিভাইডেড বাই, এখানে বি আছে, বি স্কোয়ারের জায়গায় লেখো সি প্লাস এ, হয়েছে। প্লাস এটা সি স্কোয়ারের জায়গায় লেখা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই, এখানে সি আছে, এখানে এ প্লাস বি লেখো, ঠিক আছে, এ প্লাস বি লেখো। আচ্ছা, এখানে এ প্লাস বি প্লাস সি লেখো, তাহলে ওপরে কি পড়ে থাকবে, বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি। তাহলে সেখান থেকে আমরা পেলাম হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি পেলাম। আচ্ছা, খুব ইজিলি করা যেতে পারে অঙ্কটাকে। এটার সাথে কেটে দিলাম, কেটে দিলে 2 পেয়ে গেলাম। দেখো 2ই প্রুফ করতে দিয়েছে আমাকে, 2ই প্রুফ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। নেক্সট দারুণ অঙ্ক এটা একটা। আচ্ছা, এটা পরে করছি, আগে এই অঙ্কটা করে নিই। এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক, একটা খুবই ভালো অঙ্ক। তাহলে চলো, তোমাকে বলে দিয়েছে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি, সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি, আর বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ। এটা হলে এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি করো। তারপরে তাহলে হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ। এটা বলে দিয়েছে। এখন কথা হচ্ছে কিভাবে সলভটা করা যেতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, আমরা যদি এরকম করতে পারতাম যে ধরো এখানে কে আছে, এ আর বি রয়েছে, সি দরকার আছে, সি স্কোয়ার যদি করি, আচ্ছা আমি এখানে কি করলাম, কিছুই করতে হবে না। এখানে তুমি একটা কাজ করো, এখানে সি গুণ করে দাও উপর নিচে, এখানে উপর নিচে বি গুণ করে দাও, করতে পারো। একটু অন্যরকম ভাবে করছি অঙ্কটাকে, তোমাদের দেখো বুঝতে সুবিধা হবে। এটা এ গুণ করে দাও উপর নিচে। এখানে একটা ব্যাপার আছে, একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি, ধরো এ সি ওয়াই আছে মাইনাস বি সি এক্স আছে ডিভাইডেড বাই এটা সি স্কোয়ার হয়ে গেল ইজ ইকুয়াল টু বি সি এক্স, এটা ধরো এ বি জেড হয়ে গেল ডিভাইডেড বাই বি স্কোয়ার হয়ে গেল। সিম্পল ভাবে আর একটা জিনিস হয়, এটা হচ্ছে এ বি জেড হবে প্লাস, প্লাস তো না মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস কি বলা আছে, এ সি ওয়াই আছে ডিভাইডেড বাই এ স্কোয়ার আছে। আচ্ছা, এই সবকটাকে আমি একটা পদ, মানে সবকটা রেশিওতে, মানে সবকটা রেশিওর উপরে আমি একটা প্রসেস অ্যাপ্লাই করছি, যেটার নাম হচ্ছে সংযোজন পদ্ধতি। বাংলা আর ইংরেজিতে বলা হয় অ্যাডেন্ডো প্রসেস। তাহলে এ সি ইন্টু ওয়াই মাইনাস বি সি এক্স, এটা ব্র্যাকেটের আন্ডারে রাখি, প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই। ঠিক আছে, এবার এটা মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা সলভ করতে পারি, এটাকে বলা হয় সংযোজন পদ্ধতি, সংযোজন পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা সেখান থেকে এবারে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার আমার কি হচ্ছে, এখানে একটা ম্যাজিক হবে এখনই। দেখো এখানে এ সি ওয়াই, দেখো এ সি ওয়াই একটা প্লাস একটা মাইনাস আছে, বিসি এক্স বিসি এক্স
এবি জেড কেটে গেল, তাহলে এখান থেকে পেলাম হচ্ছে আমরা এখন 0 0 বাই সামথিং মানে 0 0 হচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা অনুপাত, তাহলে আমরা এখানে ডেফিনেটলি লিখতে পারি প্রতিটি অনুপাত সমান সমান হয়ে গেল হচ্ছে 0। তাহলে এইগুলোকে আমরা এক একটা অনুপাতও বলতে পারি। হ্যাঁ, দেখতে ভগ্নাংশের মতো লাগছে, কিন্তু এগুলোকে আরেক ভাষায় অনুপাতও বলা যেতে পারে, সেটা নিয়ে সমস্যা কিছু নেই এখানে। তাহলে আমরা এখন একটা কাজ করি, তাহলে ডেফিনেটলি এটা বলতে পারি কি এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটা অনুপাত ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু 0। আবার ধরো সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু 0, আবার বি জেড মাইনাস সি ওয়াই ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 0। ভালো কথা, আমি যে কোনো দুটোকে নিলাম, নিয়ে কাজটা করব। আচ্ছা, ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়ালস টু 0 পেয়ে যাবো, কারণ সি ক্রস মাল্টিপ্লিকেশনে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এ ওয়াই ইকুয়ালস টু পেয়ে গেলাম বি এক্স। আচ্ছা, সেখান থেকে আমরা একটু এখানে দেখে নিই যে ধরো আমায় প্রুফটা যেটা করতে বলেছে, ধরো ওয়াই ডিভাইডেড বাই এটা বি পেয়ে গেলাম, এটা এক্স ডিভাইডেড বাই এ পেয়ে গেলাম এখান থেকে। একই রকম ভাবে এইখানেও সি এক্স মাইনাস এ জেড ইকুয়ালস টু 0 পেলাম, তারপরে সি এক্স ইজ ইকুয়াল টু এ জেড এটা আমরা পেলাম। সেখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বাই এ ইজ ইকুয়াল টু জেড বাই সি। তাহলে এই তিনটি মানে এই দুটো কেস থেকে আমরা কি বুঝলাম, যে এই এক্স বাই এ ইকুয়াল টু আমরা একধারে যেমন বলতে পারি ওয়াই বাই বি, সেই এক্স বাই এ ইজ ইকুয়াল টু বলতে পারি জেড বাই সি। তাহলে সেক্ষেত্রে ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি ডেফিনেটলি হতোই। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার? খুব ভালো অঙ্ক। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবারে এই অঙ্কটা দেখো বলেছে কি a বাই 2 ইকুয়ালস টু b বাই 3 ইকুয়ালস টু c বাই 4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই p। আচ্ছা, এটাকে ইকুয়ালস টু k ধরে নাও। একটু অঙ্কটা বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ব্যাপারটা দিয়েছে, এই কনসেপ্টটা এখানে বলতে চাইছে p এর ভ্যালু বের করতে হবে, এক কথা। এটা মাধ্যমিক 2019-এও এসছে। আচ্ছা, চলো সিম্পল ভাবে অঙ্কটাকে করা যেতে পারে। তাহলে সুতরাং এখান থেকে আমরা একধারে যেমন পেতে পারি a ইজ ইকুয়াল টু 2 ইন্টু কে। তোমরা নিশ্চয়ই কে এর ব্যবহারটা বুঝে গেছো কিভাবে হচ্ছে। a বাই 2 ইজ ইকুয়াল টু কে, b বাই 3 ইজ ইকুয়াল টু কে, c বাই 4 ইজ ইকুয়াল টু কে, এটা ইজ ইকুয়াল টু কে, তুমি জানোই। তাহলে সেক্ষেত্রে b ইজ ইকুয়াল টু তার মানে 3k পেয়ে যাচ্ছি এখান থেকে, আর c ইজ ইকুয়াল টু 4k পেয়ে যাব। আর একইভাবে আমরা এখানেও পাচ্ছি 2a মাইনাস 3b প্লাস 4c, এটা ইজ ইকুয়াল টু p ইন্টু কে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে যে কনসেপ্টটা পেলাম এক্ষুনি, এখানে যে ইকুয়েশনটা পেলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে নাও। ঠিক আছে? এখন আমি কি করব, সুতরাং a, b, c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে সমীকরণে বসিয়ে পাই কি পাবো? তাহলে 2 ইন্টু এ মানে কি 2 ইন্টু কে মাইনাস 3 ইন্টু বি মানে হচ্ছে 3 ইন্টু কে প্লাস 4 ইন্টু এটা তার মানে 4k ইজ ইকুয়াল টু পি কে। তাহলে 2 দুগুণে 4, 4k, 3 3 9, 9k, 4 4 16, 16k ইজ ইকুয়াল টু pk।
আচ্ছা, এখান থেকে তুমি যদি সলভ করো 14 আর 16 আর 4 হয়ে যাচ্ছে 20, 20 থেকে 9 বাদ দিলে হয় 20 থেকে 9 বাদ দিলে হয় 11, 11 কে ইজ ইকুয়াল টু পি কে। তাহলে এখান থেকে পি ইজ ইকুয়াল টু পেলাম 11, এটা যেন মাথায় থাকে, বি কেয়ারফুল। ঠিক আছে, আচ্ছা আর কোনো অঙ্ক আছে বাকি? আর কোনো অঙ্ক বাকি আছে প্রথম থেকে? আমরা একটু চেক করে নিই। ওকে, তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো, আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।